সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ অ্যান্ড ভিউজ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। আর অল্প কিছুক্ষণ পর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং পর্যায়ক্রমে সাধারণ মানুষ ২১-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন। এবং আমরা আজকের অনুষ্ঠানের শুরুতে সেই ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি, লিখতে পারছি, তাদের আত্মার শান্তি কামনা করে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন অতিথি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকে রয়েছেন অধ্যাপক জুনায়েদ হালিম, চেয়ারম্যান ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এরপর রয়েছেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর জাহিদুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করতে চাই, আমরা আলোচনা করব, তবে তার আগে আমরা সরাসরি চলে যেতে চাই শহীদ মিনারে, যেখানে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী অল্প কিছুক্ষণের মধ্যে শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানাবেন। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। মিনারের মূল বেদিতে উপস্থিত হয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়ে মহান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছেন, নীরবতা পালন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে তার গাড়ি বহরের দিকে এগিয়ে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শুরু করতে চাই ডক্টর জাহিদুর রহমান, আপনাকে দিয়ে। ২১-এর চেতনার কথা বলা হয় এবং এই ভাষার মাস আসলে বিভিন্ন গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে ২১-এর চেতনার কথা, ভাষার কথা আসে। আসলে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার এবং যেই চেতনার কথা বলা হয়, সেই চেতনা কতটা বাস্তবায়িত হচ্ছে, আর যদি না হয়ে থাকে কেন হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। ২১-এর চেতনা নিয়ে আমার প্রাথমিক একটা আলোচনা আমি এভাবে করতে চাই। আমি ২১-কে খুব ছোট বা বিচ্ছিন্ন হিসেবে দেখতে চাই না। আমাদের সমাজে একটা প্রবণতা, আমরা ছোটবেলা থেকেই ২১-কে দেখে এভাবে বড় হয়েছি, যেমন একটা চেতনার কথা বলে ২১ মানে মাথা নত না করা, আসবো সেই জায়গায়। কিন্তু ২১ কি শুধু একটা ভাষা আন্দোলনের দিন? আমরা কি শুধু একটা ভাষা আন্দোলন করে বিজয়ী হয়েছিলাম? আমি যদি বলি ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে যেটা হলো, এটা আমাদের স্বাধীনতা সংগ্রামের, আমাদের যুদ্ধটা হয়েছিল ৭১ সালে, কিন্তু আমাদের একটা সংগ্রাম যদি বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা ওই দিন শুরু হয়েছিল এবং আমাদের খুব সিগনিফিক্যান্ট একটা বিজয় হয়েছিল। কেন বলছি? আমরা খেয়াল করি আমাদের মুক্তিযুদ্ধ স্লোগান ছিল বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। আমরা বাংলাদেশ স্বাধীন করার ক্ষেত্রে আমাদের একটা আইডেন্টিটিকে সামনে এনেছিলাম। ভারত ভাগ হয়েছিল আইডেন্টিটির ভিত্তিতে, ধর্মীয় আইডেন্টিটি, হিন্দু মুসলমানের দেশ। কিন্তু আমরা একটা পর্যায়ে দেখলাম আমরা মুসলমান আইডেন্টিটি কমনলি, আমাদের সব মানুষ মুসলিম না, তারপরও মেজরিটি মানুষ দেখলাম, বাট আমরা শুধু মুসলমান না, আমাদের আরেকটা আইডেন্টিটি আছে। সুতরাং আমরা আমাদের দেশ তৈরি করলাম যখন বাঙালি আইডেন্টিটিকে সামনে রেখে বাঙালিকে অস্ত্র ধরতে বললাম। হ্যাঁ, আইডেন্টিটির ভিত্তিতে একটা জাতি রাষ্ট্র তৈরি আমরা করতে চেয়েছি। সুতরাং আমাদের একটা ডিফারেন্ট জাতি সত্তা আছে, আমাদের একটা ডিফারেন্ট পরিচয় আছে। মুসলিম হওয়ার সাথে সাথে বা ধর্মীয়ভাবে হিন্দু হওয়ার সাথে সাথে আমাদের আরেকটা আইডেন্টিটি আছে, যেটা আমরা আসলে ওদের মতো না। এই যে স্বকীয়তার চিন্তা, এই স্বকীয়তার চিন্তাটার উন্মেষ ওদিন যদি শুরু হয়ে থাকে, তাহলে তো এটা আমাদের মুক্তিযুদ্ধের একটা গ্রেটার ন্যারেটিভের পার্ট বলে আমি মনে করি। এবং ওই দিনই আমাদের মধ্যে আমরা ফিল করলাম যে আমরা বাঙালিও, আমরা মুসলিম, আমরা হিন্দু, আমরা বৌদ্ধ খ্রিস্টান, কিন্তু আমরা বাঙালিও। ইভেন মুসলিম বলেও পশ্চিম পাকিস্তানিরা যে এক ধরনের মিলিয়ে ফেলার চেষ্টা করছিলেন, আমরা দেখলাম যে ওই মুসলিম আর এই মুসলিম আমরা একই নই।
আমাদের একটা ভিন্ন আইডেন্টিটির জায়গা আছে। সেই পার্সপেক্টিভে আমি একটা চেতনার ক্ষেত্রে যদি বলি, সেটা হচ্ছে এটা আমাদের মুক্তিযুদ্ধের একটা গ্রেটার সংগ্রামের পার্ট। এবং সেই পয়েন্ট অফ ভিউতে আমি মনে করি এই আন্দোলনে যারা জড়িত ছিলেন তাদের প্রত্যেককে আমরা আসলে এটা হিরো, গ্রেটার সংগ্রামের হিরো হিসেবে দেখা উচিত। নাম্বার 2, আমি এই আন্দোলনে একটু অবাক হয়ে একটা জায়গায়, সেটা হলো আমরা ছোটবেলা থেকে যারা শহীদ হয়েছেন এই 1952 সালে 144 ধারা ভাঙার পর, আমরা মূলত তাদের নামগুলোই বেশি জানি। নিশ্চিতভাবে যারা জীবন দিয়েছে অনেক বড়, কিন্তু খেয়াল করলে দেখবেন আমাদের ছোটবেলা থেকে আমরা মূল লড়াইটার রাজনৈতিক নেতৃত্ব যেটা, সেই রাজনৈতিক নেতৃত্ব নিয়ে আমরা বেশি আলাপ করিনি। ওই আলাপটাও আসলে আসতে হবে। যারা এটা অর্গানাইজ করেছেন, যারা এর পেছনে মূল জায়গাগুলো কাজ করে, সে জিন্নার আসার সময় থেকে শুরু করে, প্রটেস্ট থেকে শুরু করে এই 52 সালে যে 144 ধারা ভাঙা, সেটা নিয়ে। সুতরাং ওই জিনিসটা আমাদের একটু এনশিওর করতে হবে। নাম্বার 3, এবার আসি, বাংলা সর্বস্তরে আমরা করব এরকম যখন একটা পারসেপশন থাকে, প্রথম কথাটা হচ্ছে একটা ভাষা সম্পর্কে আমরা এভাবে যদি বলি, একটা ভাষা আসলে দিনের শেষে কোনোদিন টিকে থাকবে না যদি না আপনি ওই ভাষাটাকে আপনার ব্যবহারিক জায়গায় পুরোপুরি নিয়ে আসতে পারেন। একদম সোজা সাপটা কথা। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি পারছি? আমরা আসলে পারছি না, কারণ আমরা যদি দেখি যে আমাদের দেশের নিতান্ত বাংলাদেশি মানুষদের জন্য করা যেসব কাজ, একটা রেস্টুরেন্ট থেকে শুরু করে সাইনবোর্ড, যত কিছু আপনি দেখবেন এগুলো সব ইংরেজিতে আমরা করছি। আমাদের শিক্ষার ক্ষেত্রে আমরা এখনো বাংলাকে নিয়ে আসতে পারি না, এত বছর গেল। আমি দুঃখিত ভাবে বলার জন্য, আমরা রিচুয়ালের দিকে যত বেশি আগ্রহী, আমরা এই যে পুষ্পস্তবক দিচ্ছি, আমরা স্মরণ করব 21শে ফেব্রুয়ারি আসলে আমরা সবকিছু মাথায় রাখবো, তাদের প্রতি শ্রদ্ধা জানাবো, ট্রু, কিন্তু যা করি আমাদের রিচুয়ালটাই প্রধান হয়ে দাঁড়ায়। আমরা স্বাধীনতা দিবসেও ওই দিনটাকে অনেক সেলিব্রেট করি, কিন্তু যে স্বাধীনতা বস্তুটা কি, স্বাধীন আমরা কেন হয়েছিলাম, আজকের বাংলাদেশে এই স্বাধীনতার স্বপ্ন বা চেতনার সাথে কোন জায়গায় আছে আমরা কিন্তু মেলাই না। ঠিক একইভাবে 21 যদি ভাষার আগে ন্যারো করি, আমি আবারও বলছি এটা এই ন্যারো জায়গায় আমি রাখতে চাই না, সেটাও তো আমরা পারিনি। আমাদের আদালতগুলোতে, বিশেষ করে উচ্চ আদালতে এখনো এটা নিয়ে দীর্ঘদিন থেকে অনেক বিচারক কথা বলেছে, এবং 2-1 বিচারক বাংলায় রায় লিখে দেখিয়ে দিয়েছেন এটা লেখা যায়। মানে খেয়াল করুন আপনি, আমি একটা রায় মন দিয়ে পড়েছি একটা কারণে আমি একটা পেপার তৈরি করেছিলাম, সেটা হলো ষোড়শ সংশোধনী, এই যে সংসদের হাতে বিচারকদের অভিশংসনের ক্ষমতা নেওয়া নিয়ে এটা যে বাতিল হলো, সেটার রায়, বিরাট দীর্ঘ একটা রায় পড়েছি। আমার ইংরেজির ওই দখলটুকু আছে বলে আমি পড়ে বুঝতে পেরেছি। অথচ আমি একটা মামলা করতে পারি, আমাদের অনেক মানুষ আছে, দেখা যাবে আমি আসলে কিছুই বুঝতে পারছি না, কারণ এটা তো আমার রাইট আছে, আমি একটা রায় পেয়েছি, এটা তো শুধু লয়ারের কাছে রেখে দেওয়ার জায়গা না। এরকম বহু গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে আসলে আপনি আর এটা করে উঠতে পারেন নাই, পারছেন না। এবং যখনই আপনি এটাকে ব্যবহারিক জায়গা থেকে সরিয়ে ফেলছেন, এই ভাষাটা কিন্তু খুব বেশি টিকে থাকার সম্ভাবনা কমে যাবে। আপনি দেখবেন আজকে আমরা শিক্ষার ক্ষেত্রে একটা গ্রুপ তো ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি, যারা বাংলা মিডিয়াম বা আমাদের ন্যাশনাল যে কারিকুলাম সেটাই পড়াচ্ছি, তাদের একটা অংশ আবার বাংলা মিডিয়ামে পড়াচ্ছিল, ওইটার একটা ইংলিশ ভার্সন আছে। যারা একটু সচেতন, যারা একটু সামর্থ্যবান, সেটার জন্য টিচার যাকে রাখবেন বাসায় তাকে একটু বেশি পে করতে হয়, যার ওই সামর্থ্য আছে সে কিন্তু ওই জায়গায় চলে যাচ্ছে। সুতরাং আমরা ব্যবহারিক জায়গায় যেহেতু বাংলাকে নিয়ে যেতে পারি না, এই দোষটা কিন্তু জনগণকে দিলেও পুরোপুরি হবে না। আপনি এটা দিয়ে কি আপনি যথেষ্ট পরিমাণ পারছেন আপনি বিদ্যমান পৃথিবীতে চলতে, বা এই যে বহু জায়গার বহু ভাষা যদি সেই রকম জায়গায় যায় তাহলে কিন্তু সম্ভব ছিল, কিন্তু আমরা এই ব্যবহারিক জায়গায় নিয়ে যেতে পারি না। সুতরাং আমরা চেতনার কথা বলছি কিন্তু সেই জায়গায় থাকছি না। নাম্বার 3, যেটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, আমি দেখলাম যে এই 21 ফেব্রুয়ারি উপলক্ষে, এটা সবসময় বলি, 21 মানে মাথা নত না করা। ইনফ্যাক্ট আমরা মাথা আরো বহুবার নত করি নাই, কিন্তু স্বাধীনতার পর আমরা তো এটা তো মানতে হবে আমাদের, আমরা প্রথম এই ভূখণ্ডে নাগরিক হয়ে উঠেছিলাম 47 সালে। এর আগে কিন্তু আমরা কোনোদিন নাগরিক ছিলাম না, কেউ না কেউ। আমরা কলোনাইজারদের অধীনে ছিলাম, তার আগে সম্রাটদের অধীনে প্রজা ছিলাম, কিন্তু একটা রিপাবলিকের নাগরিক আমরা ছিলাম না। সো প্রথম রিপাবলিকের নাগরিক আমরা 47-এর 14ই আগস্টের পর হয়েছি, কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা দেখলাম যে না, আমাদের উপরে নাগরিক হয়ে আমরা ইকুয়াল হচ্ছি না। সো আমরা ভাষার এই ব্যাপারটাকে একটা সাম্যের ব্যাপার হিসাবেও দেখতে পারি, আমার রাইট না রাখার, আমার উপর চাপিয়ে দেওয়া দেখতে পারি, এবং সেখানে আমি মাথা নত না করা। সো আমি আজকের বাংলাদেশেও কিন্তু প্রধানমন্ত্রী যেটা বলছেন, যেটা আমরা সবসময় বলি, সেটাকেও উল্লেখ করে বলতে চাই, আজকের বাংলাদেশেও কিন্তু আমাদের মাথা হেট করা বা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই 21শে ফেব্রুয়ারিতে আমি মনে করি একটা গণতান্ত্রিক বাংলাদেশও যাতে আমরা গড়ে তুলতে পারি, সেই শপথ নেওয়া যে আমরা মাথা নত করবো না, মাথা নত না করা। অধ্যাপক জুনাইদ হালিম, একই বিষয়ে আপনি শিক্ষক এবং আপনার দীর্ঘ অভিজ্ঞতা, যে বাংলার ব্যবহারের যে বিষয়গুলো ডক্টর জাহিদুর রহমান বলছিলেন, আপনার কাছে বিশ্লেষণ জানতে চাই। হ্যাঁ দেখেন, মানে
52 সনে 21শে ফেব্রুয়ারিতে ঘটনাটা ঘটেছিল, ঘটনাটার কিন্তু মানে পূর্বাপর আছে। পাকিস্তান বা ভারত সৃষ্টি হবে হবে এরকম একটা যখন মানে বাতাবরণ তৈরি হয়ে গেল, ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে অনেকটা, তখনই কিন্তু যে পাকিস্তান রাষ্ট্রের ভবিষ্যৎ, পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার ভাষা কি হবে সেটি নিয়ে, বা রাষ্ট্রভাষা কি হবে সেটি নিয়ে নানা তর্ক বিতর্ক শুরু হলো। আমাদের মানে ভাষাজ্ঞানী এবং জ্ঞান তাপস হিসাবে আমরা যাকে চিনি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি এই বিষয়ে নিবন্ধ লিখলেন এবং বাংলা ভাষার মানে যে গুরুত্ব এবং স্বাধীন রাষ্ট্র হিসাবে মানে ওই সময়কার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী এখনকার যে বাংলাদেশ, সেইখানে বা বাংলার ভাষা কি হবে যদি পাকিস্তানের অংশ হয়ে যায় বা পাকিস্তানে যায়, সেটি নিয়ে কিন্তু আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক, লেখালেখি, পাল্টা লেখালেখি এগুলি হয়েছে। এবং সেই সময়ে খুবই মানে লক্ষণীয় বিষয় হলো যে উত্তর ভারতীয় যে অভিজাত মুসলিম, যারা আসলে ব্রিটিশদের বিশাল রকমের সুবিধাভোগী শ্রেণীও, তারা বিশেষ করে আলিগড় বিশ্ববিদ্যালয়ের, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির তৎকালীন ভাইস চ্যান্সেলর জিয়াউদ্দিন সাহেব অধ্যাপক, উনি যে একরকমের ঘোষণাই দিয়ে দিলেন যে পাকিস্তান রাষ্ট্রের ভাষা হবে উর্দু। এখন উর্দু এরকম একটি ভাষা যেটি বর্তমান যে পাকিস্তান, পশ্চিম পাকিস্তান ওই সময়ের, সেই পাকিস্তানেরও কোনো অঞ্চলের প্রধান ভাষা না, সাধারণ মানুষের ভাষা না। ওইখানে মেজরিটি মানে মানুষজন, অধিক সংখ্যক লোক ভাষা যেটা ছিল সেটা হলো পাঞ্জাবি ভাষা, সিন্ধি, বেলুচি, পশতু, ওইগুলি ভাষা। উর্দু কিন্তু ওইখানকার ভাষা না, উর্দু মূলত ভারতীয় অভিজাত সম্প্রদায়ের ভাষা, যেটি মানে দুই পাকিস্তানের মিলে এক সেকেন্ড একটা পার্সেন্টেজ আছে, 3 থেকে 4% মানুষ সর্বোচ্চ ছিল। কথা বলতে। তো এখন ওইরকম একটা ভাষা মানে ওই উত্তর ভারতীয় মুসলিম অভিজাত যারা কিনা নিজেরা ভেবে নিয়েছে যে তারা ভারতের সর্বশেষ শাসক, মুসলিম শাসককুল যারা ছিল মুঘলরা, তারা মুঘলদের ধারাবাহিকতায় তারাও পাকিস্তানের শাসক হবে, যেটা ঘটনাক্রমে পরবর্তীতে তাই হয়েছে। এবং তারা তাদের মানে যে তাদের যে নিজস্ব ভাষা, তাদের যেটা মাতৃভাষা, কর্মভাষা, দৈনন্দিন ভাষা, সেই ভাষাটিকে তারা পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনার রাষ্ট্রভাষা করবে। এবং সেই প্রচেষ্টাই ছিল জিন্না, মোহাম্মদ আলী জিন্না, উনিও তো গুজরাটি লোক, ওনার মাতৃভাষা তো আসলে গুজরাটি, ওনারও উর্দু ভাষী উনি ছিলেন না, মূলত ইংরেজি বলতেন। হ্যাঁ, এখন জিন্নার মানে যে বিষয়টা ছিল যে জিন্নার এতে কিছু যায় আসে না, হ্যাঁ, সে তার যেই মানে একরোখা মনোভাব, সেটি সেই একরোখা মনোভাব সে মনে করেছে যে উর্দু হবে দুই পাকিস্তানের ঐক্য অটুট রাখার মানে সোপান, কিন্তু সেটি তো নয়। ডাক্তার জাহিদ যে কথাগুলি বলছিলেন সেগুলি কিন্তু মানে খুবই, আমি বলবো যে মানে এখনকার বাস্তবতায় তো একই বিষয়। এখন ভাষা আন্দোলন একটা স্ফুলিঙ্গ, কারণ এটা ওই যে আইডেন্টিটি, আমার যে পরিচয়, আত্মপরিচয়ের যে জায়গাটি, একটি মানে মানুষের প্রধানতম আত্মপরিচয় তার নিজস্ব জাতিসত্তা, এবং সেই জাতিসত্তার যাবতীয় উপাদানের মধ্যে ভাষা হলো সবচেয়ে বড় শক্তিশালী উপাদান। এবং আমরা যে নিজেদেরকে বাংলাদেশের মানুষ, বাংলা ভাষাভাষী, বাঙালি ভাবি, এটি ভাষার কারণে। আমার বাংলাদেশে যিনি অন্য ভাষায় ভাষী মানুষ, চাকমা বা গাঢ় বা হাজং বা ত্রিপুরা বা তঞ্চঙ্গা বা মারমা বা যারা কিনা সাঁওতালি বা আমাদের মানে সিলেটের চা বাগান অঞ্চলে যে জনগোষ্ঠীগুলি বসবাস করছে, কিছু উর্দু ভাষীয় মানুষ আছে, মণিপুরি, আবার আমাদের কিছু উর্দু ভাষী মানুষও কিন্তু আছে। বাংলাদেশের অনেক অভিজাত মানে মানে কি মুসলিম পরিবারের কিন্তু এখনো উর্দু ভাষার চর্চাটা আছে। যেমন আমাদের বাংলাদেশেরই অন্যতম কবি সুফিয়া কামাল, ওনারও কিন্তু পারিবারিক, ওনার সময়কালে, ওনার শৈশব কৈশোর তরুণ বয়সে
তরুণী বয়সে। ওনার পারিবারিক ভাষাটিও কিন্তু ছিল উর্দু। আমাদের যে প্রথিতযশা রাজনীতিক এবং লয়ার ডক্টর কামাল হোসেন সাহেব, ওনারও পারিবারিক ভাষা কিন্তু উর্দু, বা ডক্টর রেহমান সোবহান স্যার, ওনারও পারিবারিক ভাষা কিন্তু উর্দু। এবং উনারা দেখবেন যে বাংলা, রেহমান সোবহান স্যার যেভাবে বাংলা বলেন, এটা কিন্তু আমরা সহজাত বাঙালিরা যেভাবে বাংলা বলি সেভাবে বলেন না ওনার, মানে তো এটা একটা ব্যাপার ছিল। তো এখন যেটি হলো যে ভাষা আন্দোলনটা বা ভাষার প্রশ্নটা আমাদের একটা নিজস্ব পরিচয়ের উপর আঘাত হয়েছিল বলেই কিন্তু হয়েছে, যেটা জাহিদ ভাই বললেন। এবং ভাষা আন্দোলন শুধু ভাষা, রাষ্ট্রভাষা করার আন্দোলনের মধ্যে আর সীমাবদ্ধ থাকলো না। এটি যদি আপনি সমঝোতার মধ্য দিয়ে যদি আমরা ভেবে নেই, হ্যাঁ, তখনকার পাকিস্তান রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যদি যে ঠিক আছে এটা উর্দুর সাথে এইটা মানে বাংলা ভাষা ইকুয়ালি হবে, পরে যেটা হয়েছে সেটা যদি স্বাভাবিকভাবে মেনে নিত গণতান্ত্রিক রীতি অনুযায়ী এবং শ্রদ্ধা দেখিয়ে যে সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা পাকিস্তান রাষ্ট্রের বাংলা, সেই ভাষাটিও রাষ্ট্রভাষা হিসাবে ব্যবহৃত হবে, সেটা কিন্তু করেনি। এবং সেই কারণেই যেটি হয়েছে, ওই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আসলে বাঙালি তার নিজস্ব সাংস্কৃতিক জাতিসত্তার পরিচয় যেটি, সেটিকে নতুনভাবে আবিষ্কার করে। এবং সেই পথ ধরেই কিন্তু আসলে স্বাধীনতার যুদ্ধটি এবং সংগ্রামটি, এবং ভাষা আন্দোলন ক্রমেই এটি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক আন্দোলনে রূপ নিয়ে শেষ পর্যন্ত স্বাধীনতা যুদ্ধে রূপান্তরিত হয়। এখন আমাদের বড় ব্যর্থতা যে আমরা স্বাধীনতার 53-54 বছর পরও আমরা সর্বস্তরে, বিশেষ করে রাষ্ট্রীয় সর্বস্তরে এবং শিক্ষা ক্ষেত্রে একটা মানে একক ভাষা চর্চার জায়গাটি আমরা তৈরি করতে পারিনি। এবং সেই কারণে ক্রমেই ব্যবহারিকভাবে বাংলা দুর্বল অবস্থানে যাচ্ছে। এবং এই যে সমাজের একটা বড় শ্রেণী শিক্ষা মাধ্যম হিসেবে ইংরেজি বা অন্য, মূলত ইংরেজিকে বেছে নিয়েছে, বৈশ্বিক একটা প্রয়োজন তো আছেই। এই বেছে নেওয়ার মূল কারণটা হলো যে আমরা আমাদের ভাষাটাকে যথাযথ সম্মান রেখে যথাযত্নে পরিচর্যা করে এটি সর্বস্তরে ব্যবহার করছি না, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে। জাহিদুর রহমান, প্রসঙ্গক্রমে সামাজিক ও অর্থনৈতিক বিষয়গুলো এসেছে। অর্থনৈতিক বিষয় যখন সামনে আসে, গতকালের একটি ঘটনা, গত 1 বছরে আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে 65%, এমন তথ্য দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট। তারা বলছে যে পাচারের অর্থ ফিরিয়ে আনা কঠিন, এর জন্য প্রতিরোধ ব্যবস্থা বেশি গুরুত্বপূর্ণ। একদম সঠিক কথা। মানে সারা পৃথিবীতে, যেমন ধরুন আমি জনাব মোদি 2014 সালে যখন নির্বাচিত হন, তখন তাদের ক্যাম্পেইনের মধ্যে এখন অনেক বেশি তার আইডেন্টিটির কথা বলে। তখন কিন্তু সবকা সাথ সবকা বিকাশ, সবাইকে নিয়ে আমি গ্রো করব, তখন তাদের একটা তখন ওনাদের একটা স্লোগান ছিল এবং একটা কমিটমেন্ট ছিল যে পাচার করা অর্থ ফিরিয়ে আনবো। এবং আনলে ওনারা একটা ক্যালকুলেশন করে বলেছিলেন আমি প্রতি ভারতীয়কে পার হেড কত টাকা দিয়ে দিতে পারবো, এরকম একটা নির্বাচনী ক্যাম্পেইন হিসাবে করেছেন। আমি বলছি এটা পুরোপুরি রেটরিক, কিন্তু এটা আসলে পারা যায় না, পারবেন না। সো ইউল হ্যাভ টু প্রিভেন্ট ইট। যার কথা বলছেন ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, BFIU, এনারা এক ধরনের কাজ কিন্তু করেন এই যাবতীয় সমস্যার মধ্যে। একটা উদাহরণ দিতে পারি, গত সংসদে 1024 জনের একটা তালিকা যারা মানি লন্ডারিং করে তারা সাবমিট করেছেন, সংসদে উত্থাপিত হয়েছিল। যেই তালিকা তারা যারা এটা নিয়ে তদন্ত করে ফাইনাল মামলা করবে, দুদক সহ বিভিন্ন জায়গায়, CID সহ অনেক প্রতিষ্ঠানকে দিয়েছিল, সেগুলো কিন্তু তারপরে আলোর মুখ দেখেনি। এখন সমস্যাটা কিন্তু এই জায়গায় এটা বাড়ছে, বাড়বে, বাড়ারই কথা আসলে। কারণ বাংলাদেশে আমরা জানি ব্যাংকিং চ্যানেলে বিরাট একটা অঙ্কের টাকা পাচার হয়। এক তো নন ব্যাংকিং চ্যানেলে হুন্ডির মাধ্যমে আসলে ওটা হচ্ছে, আরেকটা হচ্ছে ব্যাংকিং চ্যানেলে আমদানি রপ্তানিতে ওভার এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে। ইটস এ হিউজ অ্যামাউন্ট। গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি আমাদেরকে এটা কিন্তু জানায়, আমাদের গ্রসলি প্রতি বছর প্রায় 1 লাখ কোটি টাকা, এখন ডলারের দাম যেহেতু ভ্যারি করছে, 1 লাখ কোটি টাকার মতো আমাদের বাংলাদেশি টাকায় পাচার হয়। এখন এগুলো ধরে ফেলা ইজ ভেরি ইজি, কারণ ব্যাংকিং, আমি একটা বেসিক দর্শকদের উদ্দেশ্যে বলি, ধরুন আমদানির ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই। আমদানির ক্ষেত্রে আমরা আসলে বেশি টাকা পাচার করি কিভাবে? ওভার ইনভয়েসিং এর মাধ্যমে। আপনি একটা জিনিস 5 টাকায় কিনবেন, আপনি বলছেন 10 টাকায় কিনবেন, তো আপনি 10 টাকা পাঠিয়ে দিচ্ছেন, কিন্তু আসছে 5 টাকার জিনিস, এতে 5 টাকা কিন্তু পাচার হয়ে গেল। ব্যাংক না আজকের পৃথিবীতে বসে আপনি যে জিনিসটা ইম্পোর্ট করছেন, সেটা কোনখান থেকে কত টাকা ইম্পোর্ট করছেন, এই ডেটা ইজ ভেরি মাচ অ্যাভেলেবল। আপনি চাইলে এটা ধরে ফেলতে পারেন।
এবং বিএফআইও তার এই রিপোর্টে বলেছে কিন্তু ব্যাংকগুলো সহযোগিতা না করলে আসলে এটা ঠেকানো যাবে না। তারপরে ব্যাংক আসলে জানে টাকা কোন এলসিটায় টাকা পাচার হচ্ছে, এটা ব্যাংক জানে ভালোভাবে। কোন এলসিটা কোন রপ্তানিটা টাকা ফেরত আসেনি, আপনি 10 টাকা রপ্তানি করছেন, ঘোষণা দিচ্ছেন 5 টাকা রপ্তানি করছেন, 5 টাকা রেখে দিলেন বাইরে, এগুলো খুব ক্লিয়ার, ওই রপ্তানির মূল্য কতগুলো বের করে ফেলা যায়। এখন সমস্যাটা কোন জায়গায় আসলে হয়েছে? সমস্যা হচ্ছে ইউ আর পেট্রোনাইজিং। আপনি শাস্তি তো দূরে থাকুক, এসব ক্ষেত্রে আপনি দু একটা ধরবেন, ধরে শাস্তি দেবেন, দৃষ্টান্ত স্থাপন করবেন। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা খবরের কথা বলি, গতকাল এটা বাংলাদেশে বেশ স্প্রেড করেছে, ব্লুমবার্গ রিপোর্ট করেছে শেষ পর্যন্ত, এখন বাংলাদেশের পত্রিকাও করেছে। একজন সাবেক মন্ত্রী, সাবেক ভূমিমন্ত্রী, লন্ডনে তার 20 কোটি পাউন্ডের সমমূল্যে 350টি, সংখ্যাটা আগে 200 ছিল, টিআইবি যখন বলেছে, ব্লুমবার্গ নিজে, মানে ব্লুমবার্গের রিপোর্টকে আমাদের রেসপেক্ট করতে হবে, আমেরিকার এই পত্রিকাটা ইকোনমিক এবং বিজনেস ইস্যুতে একবার টপদের একজন, তারা উইথ দ্য ডেটা তারা বলেছে 350টা সম্পত্তি আছে 20 কোটি পাউন্ডের সমমূল্যের। আচ্ছা, আমরা তাত্ত্বিকভাবে ধরে নিই বাংলাদেশের রাজনীতিবিদ, তার বাবা রাজনীতিবিদ ছিলেন, ব্যবসায়ীও ছিলেন, আমরা তাদের সততা নিয়েও জেনারেলি প্রশ্ন আছে, আমি সরিয়ে রাখি, কিন্তু আপনি তো সৎ টাকাও পাঠাতে পারেন না। ব্লুমবার্গের রিপোর্টে আছে বাংলাদেশ থেকে প্রতি বছর আপনি সর্বোচ্চ $12,000, এখনকার টাকার হিসাবে 15 লাখ টাকা প্রতি বছর আপনি বৈধভাবে নিতে পারেন বিদেশে। সেইখানে আপনি এই টাকা কিভাবে নিলেন? এবং শুধু সেটা না, খেয়াল করুন, উনি প্রথম আলোচনায় আসলেন, উনি যে হলফনামা ছিল ওটাই উনি শো করেন না ওনার সম্পত্তি, শুধু এটার জন্যই ওনার এই যে নমিনেশন পেপার বাতিল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু না, উনি এমপি হলেন, মন্ত্রী হননি, কিন্তু এখনো সংসদীয় কমিটি যেটা হয়েছে ভূমি মন্ত্রণালয় সেটার সভাপতি। ব্লুমবার্গ কিন্তু এটা উল্লেখ করেছে যে উনি এখনো যে প্রেসিডেন্ট হয়েছে, এটা একটা সিগনিফিক্যান্ট পদে উনি রয়েছেন। তো তাহলে একজন মানুষ সম্পর্কে, এবং আজ পর্যন্ত উনি এটা সদুত্তর দেননি, ব্লুমবার্গ তার সাথে কথা বলার চেষ্টা করেছে, উনি তার সাথে কিন্তু কথা বলেননি। তো তাহলে যখন আপনি দুই একটা খবর জানলেন, সেম গোজ ফর এস আলম। গত অগাস্টে আলাদিনের চেরাগ বলে একটা রিপোর্ট হয়েছিল দ্য ডেইলি স্টারে, ওখানে দেখানো হয়েছিল কিভাবে বিদেশে টাকা নিয়ে যাওয়া হয়েছে, কোম্পানি খোলা হয়েছে, কিভাবে মানি লন্ডারিং হয়েছে। আজ পর্যন্ত কি আপনি দেখেছেন? খোঁজ খবর করছে, মামলা করছে, আপনি দেখেন নাই। ইনফ্যাক্ট হাইকোর্টে একটা রিট হয়েছিল, সেই রিটে হাইকোর্ট একটা, প্রথম কথা তারা তদন্তের জন্য 3 মাস সময় দিচ্ছে, আমি সরিয়ে রাখি, এটা একটা ইন্টারেস্টিং রুল তারা জারি করেছে 3টা প্রতিষ্ঠানকে, বাংলাদেশ ব্যাংক, দুদক, এই বিএফআইইউ, বলেছে ওরা কি কি করছে এটা তো তোমার এমনি দেখার কথা, দ্যাটস ইম্পর্টেন্ট। আপনার কাজ কি? আমি আপনাকে তো পুষি আমার টাকায়। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে এই রাষ্ট্রের সরকারের অপারেটিং কস্ট হচ্ছে 5.5 লাখ কোটি টাকা, আর বাকি টাকাটা হচ্ছে উন্নয়ন বাজেট, মানে আমি সরকার পুষি এই টাকায়। সো আপনাকে যে আমি বেতন দেই, বেতন দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি আমাকে বলতে হবে না, কাউকে খোঁচাতে হবে না, আপনার কাজই হচ্ছে এগুলো খুঁজে বের করতে। আপনি কাজটা করেন নাই কেন? আর যেগুলো সামনে আসছে সেটাও করছেন না। সো আপনি যখন এইরকম কয়েকটা ঘটনা ঘটতে দেবেন এবং এরকম কিছু নিয়ে কোনো পদক্ষেপ নেবেন না, শাস্তিমূলক ব্যবস্থা নেবেন না, তাহলে এটা বাড়বেই, এবং এটাই অনিবার্য, এটাই হচ্ছে। জি, একই বিষয়ে আমরা আপনার কাছে জানবো, তবে একটা বিরতির পর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন নিউজ অ্যান্ড ভিউজ, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক, বিরতির পর নিউজ অ্যান্ড ভিউজে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি সিকান্দার রেমান। অধ্যাপক জুনায়েদ হালিম, আপনি শুনছিলেন ডক্টর জাহিদুর রহমানের বক্তব্য, আপনাকে একটু ধরিয়ে দিই। বাংলাদেশ অর্থনৈতিক সমিতির ধারণা, গত 50 বছরে পাচার হয়েছে 12 লাখ কোটি টাকা, প্রধানত উন্নত দেশে স্থায়ী বসবাসের জন্য বিভিন্ন কায়দায় বিদেশে টাকা নিয়ে যাওয়া হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় বেগমপাড়া বেশ আলোচনায় এসেছে। না, সেটা সাম্প্রতিক বছরগুলোতে, মানে এই সাম্প্রতিকটা কত দিনের সাম্প্রতিক সেটা একটা বিষয়। হ্যাঁ, যেটি হলো যে টাকা পাচার কিন্তু বা সম্পদ পাচার কিন্তু সবসময়ই হয়েছে। একটা সময়ে ইংরেজরা করেছে 190 বছর এই অঞ্চল থেকে, যেটার একটা বড় ভিকটিম ছিলাম আমরা বর্তমান বাংলাদেশ ভূখণ্ডের মানুষজন, এবং সেই পাচারের কারণে যে সাফারিংসটা সেটাও আমরা কিন্তু শিকার হয়েছি। হ্যাঁ, যখন ইংরেজরা এই দেশে আসে, শাসন ক্ষমতা ওটা নিয়ে যায় 1757 সালে, তখন সারা পৃথিবীর 25% জিডিপি উৎপাদন ছিল ভারত উপমহাদেশে, এবং সেই 25% একটা বড় একটা অংশ ছিল এই বাংলা অঞ্চলের। কারণ বাংলা অঞ্চল থেকে তখন প্রচুর, মানে তখনকার শিল্পপণ্য রপ্তানি হতো, বিশেষ করে উন্নত মানের সুতি বস্ত্র, মসলিন সহ অন্যান্য। আমরা ইংরেজ
চলে যাওয়ার পর আমরা আবার 24 বছর আবার এরকম সম্পদ পাচারের শিকার হয়েছি, এবং ইংরেজরা আমাদের অঞ্চল থেকে সহ সারা পৃথিবীর নানা অঞ্চল থেকে সম্পদ লুটতরাজ করে পাচার করে তারা তাদের ইংল্যান্ড, স্কটল্যান্ড এই সমস্ত গড়ে তুলেছে। আর ঠিক একইভাবে বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে টাকা পাচার করে পাকিস্তানি শাসককুল ইসলামাবাদ, করাচি, লাহোর সেগুলি গড়ে তুলেছে, তাদের অর্থনৈতিক উন্নতি করেছে। আমরা স্বাধীন হওয়ার পর থেকে শুনে এসেছি যে ক্রমাগতভাবে সম্পদ পাচার হচ্ছে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতে প্রচুর সম্পদ পাচার হয়েছে বলে আমরা জানি, শুনি, এবং এটা বাস্তব সত্য। এই সত্যকে তো কেউ অস্বীকার করতে পারবে না, তাই না? বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের যে একটা বিশাল পপুলেশন মাইগ্রেট করেছে টু ইন্ডিয়া, যে কোনো বাস্তবতাই, তারা তাদের সবাই তো আর সম্পত্তি জাস্ট এমনি ছেড়ে দিয়ে চলে যায়নি, তারা সেগুলি বিক্রি বাট্টা করেছে, এক্সচেঞ্জ করেছে বা বিক্রি করেছে, বিক্রি করে যে অর্থ সম্পদ পেয়েছে সেই সম্পদটি নিয়ে তারা ভারতে গিয়ে যখন আবার বসবাস শুরু করেছে সেখানে সম্পদ গড়েছে। এটাও কিন্তু একটা বাস্তবতা, এবং এটি কিন্তু এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, এটি আছে, সাইলেন্টলি আছে, হয়তো আমরা ওইভাবে চোখে পড়ে না, অ্যামাউন্ট হয়তো স্লো যায়, এটা কিন্তু রিয়ালিটি। এই রিয়ালিটি আমরা যদি অস্বীকার করি তাহলে সেটা হবে যে সত্যকে অস্বীকার করা। একই সঙ্গে যারা বাংলাদেশের আসলে শাসককুল, যেই গোষ্ঠীটি, আমাদের প্রশাসকরা বলেন, রাজনীতিকরা বলেন, এবং আরো অন্যান্য ক্ষেত্রে, গণমাধ্যমের ক্ষেত্রেও বলবো, ব্যবসায়ী কুল, যারা রাষ্ট্রের প্রধান মানে ব্যবসা বাণিজ্যটা নিয়ন্ত্রণ করেন, তারা একই সঙ্গে এই প্রক্রিয়ার অংশীজন হয়ে গেছে। এবং দেখেন, আমাদের প্রশাসনের লোকজনের কথাই যদি বলি, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমিন সাহেব, উনি একদিন মানে বলেছিলেন তো যে বাংলাদেশের থেকে এতজনের মানে কানাডায় ভারী সম্পত্তি, এগুলির খোঁজ আমরা পেয়েছি, অথেন্টিক রিপোর্ট। এর মধ্যে বেশিরভাগই সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা বা চাকুরিরত উচ্চপদস্থ কর্মকর্তা, এবং সেখানে রাজনীতিকদের পরিমাণ কম, সংখ্যায় কম। ব্যবসায়ী আছে কিন্তু কর্মকর্তারা বেশি আছে। এটা তো বাস্তবতা। এই যে বেগমপাড়ার কথা বললেন, মালয়েশিয়ায় সেকেন্ড হোমের কথা বললেন, দুবাই, আবুধাবিতে রিসোর্ট, অ্যাপার্টমেন্ট, হোটেল, হ্যাঁ, এগুলির মানে স্থাবর সম্পত্তির কথা বলেন, হ্যাঁ, এইগুলি, এই টাকাগুলি তো মানে ওরা ওই যেখানে এই সম্পদগুলি যারা ক্রয় করেছেন বা মালিক হয়েছেন, তারা কিন্তু ওই সম্পদ ক্রয় করার টাকাটা ওই দেশগুলিতে অর্জন করেননি। তারা বাংলাদেশ থেকে নানাভাবে, বৈধ অবৈধ নানাভাবে এই টাকাগুলি তারা অর্জন করেছেন। যারা এগুলি করে, তারা সেগুলি নিয়ে, তারা যেহেতু এই টাকাগুলি এখানে অর্জন করেছেন, এগুলির কোনো আইনি ভিত্তি নাই, এগুলি একদম নির্জলা বলতে হবে যে কালো টাকা, ব্ল্যাক মানি। সেই ব্ল্যাক মানি তারা ব্ল্যাক ওয়েতে পাচার করেছে, এবং এটার বড় সহযোগী হয়েছে আজকে যে রিপোর্টটা আমরা দেখলাম ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের। তারা বলেছে যে 80% যত টাকা পাচার হয় তার 80% ব্যাংকিং চ্যানেলে হয়, 20% হয় আদার ওয়ে, হুন্ডি বা অন্যভাবে ফিজিক্যালি ক্যারি করলো। হ্যাঁ, যেমন আমি বলি, আমি নিজের অভিজ্ঞতার কথা বলি, আমি এই মানে এই কাজের সাথে বা এই প্রক্রিয়াটার সাথে তো আমিও মানে কোনো একটা স্বল্প পরিমাণে হলো আমি অংশ নিয়েছি, এবং এটা যে কত সহজ বটে একটা সময় ছিল, জানি না এখন আমি অনেকদিন মানে বিদেশে যাওয়া হচ্ছে না। আমি কিন্তু ভারতে কাজ করতে যেতাম সিনেমার কাজ নিয়ে, এক সময় $10,000-15,000 স্রেফ আমি আমার পাসপোর্টের যে ছোট ব্যাগটা, যেটাকে আমরা বলি খুঁতির মধ্যে পাসপোর্টের পাশেই ডলারগুলি, $100 নোটগুলি নিয়ে আমি এয়ারপোর্ট দিয়ে আরামসে চলে যেতাম। Nobody cared me to ask where you got this money and how you were taking it, why you were taking it. আমার মতন সাধারণ, আমি গিয়ে ওইখানে ল্যাবে কাজ করতাম, ল্যাবের পেমেন্ট দিতাম, আমার ভ্রমণ খরচ করতাম, কলকাতা থেকে বিমানে যাচ্ছি, টিকিট কাটতাম, হোটেলে থাকতাম, হোটেলে $10-15 লাখ আমি আমার ক্ষেত্রেই বলছি, আমি এত সহজেই নিয়ে যেতাম। আমি এমন গল্প শুনেছি, বড় বিগ মানে শিল্প গ্রুপ, বিশাল রিয়েল এস্টেট কোম্পানি, তারা
তাদের কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তাই সেই সমস্ত কোম্পানির কর্মকর্তাদের কাছে এমন গল্প শুনেছি যে বস্তা ভরে, সুটকেস ভরে, বড় বড় যে বিদেশে যাওয়ার সময় যে অনেক 90 কেজির যে 100 কেজির যেই সুটকেস থাকে, সুটকেস ভরে শুধু $100 নোটের বান্ডেল এয়ারপোর্ট দিয়ে পাচার হয়ে গেছে। আমরা তো এমন খবরও গণমাধ্যমে দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান, ওনারা সৌদি আরব যাচ্ছেন, এতগুলি সুটকেস লাগেজ গেছে, কয়েকদিনের জন্য যাচ্ছেন। এই সমস্ত নানা বিষয় আসলে গাল গপ্প, সেগুলি সত্য মিথ্যা জানি না, আমরা কিন্তু গণমাধ্যমে দেখেছি। এবং এই যে বিএফআই ইউনিট যেটা, ওরা কিন্তু বললো যে এই যে এত লক্ষ কোটি টাকা পাচারের তথ্য আমরা জানি, অনেক সুনির্দিষ্ট তথ্য আছে, প্রমাণও আছে, কিন্তু এই টাকা ফেরত আনা কঠিন। একবার ওইটা একদম ওই যে ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুকের মতো, এটা কি টুথপেস্ট মারেন টিপ বেরিয়েছে, এবার ভিতরে ঢুকান তো দেখি যে কেমনে ঢুকানো, এই যে টুথপেস্ট বেরিয়ে গেলে তার ঢুকানো যায় না। ঠিক এরকম ব্যাপারটাই কিন্তু প্রকারান্তরে বলেছেন যে যেই টাকা পাচার হয়ে গেছে সেই টাকা ফেরানোর আর কোনো উপায় নেই। এত মানে হুম্বি তম্বি, এত আয়োজন, এত কিছু করার পর তাদের যেটি একমাত্র একটা পাচার হওয়ার টাকা দালিলিক প্রমাণের ভিত্তিতে এবং আইনি অবস্থানের কারণে সিঙ্গাপুর থেকে টাকা, একটা অ্যামাউন্টের টাকা ফেরত এসেছে, সেইটাও রাজনৈতিক প্রতিপক্ষের, অর্থাৎ প্রয়াত আরাফাত রহমান কোকোর অ্যাকাউন্ট থেকে সেই টাকা ফেরত নিয়ে এসেছে, এবং সেটা সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের আইনি সম্পর্কের কারণে। এবং এই টাকা ফেরত আনার বাংলাদেশের এক রকমের মানি লন্ডারিং আইন, আরেক দেশের আরেক আইন। কানাডায় টাকা নিয়ে সম্পদ করেছে, এখন যদি প্রমাণও করা হয় যে এই সম্পদের টাকাটি বাংলাদেশ থেকে পাচার হয়েছে অবৈধভাবে, এটা আমরা ফেরত আনবো, কানাডা দিবে না, তাদের এই নট পসিবল। এখন আমরা বেগম পাড়ার গল্প জানি, কত হাজার কোটি টাকা, কত লক্ষ কোটি টাকার পাচার করে আমাদের সরকারি কর্মকর্তা বলেন, ব্যবসায়ীরা বলেন, বা রাজনীতিক সংশ্লিষ্ট লোকেরা নিয়ে গেছে। আমরা হয়তো অ্যামাউন্টটাও জানবো, কিন্তু এই টাকা কোনোদিন ফেরত আসবে না যদি না তারা স্বেচ্ছায় নিয়ে না আসে। এবং এই যে প্রতি বছর প্রায় লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, আমরা দেশের মানুষরা এই লক্ষ কোটি টাকা পাচার না হলে দেশের অর্থনীতিতে এই টাকাটা যে ভূমিকাটা রাখতো সেইটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এরা শুধু মানে টাকাটা নিয়ে চলে যাচ্ছে না, এরা আমাদের দেশকে মানে সাধারণ মানুষের আসলে হক যেটাকে বলা হয় সেই হকটা তারা খেয়ে ফেলছে। ডক্টর জাহিদুর রহমান, আসলে আলোচনা তো হয় এই বিষয়ে, আমরা আলোচনা করি, কি করা উচিত সেটাও পরামর্শ আসে, কিন্তু আসলে যারা এগুলি করে, এই অপকর্মগুলির সঙ্গে জড়িত, তারা কি খুব পাওয়ারফুল, মানে তাদেরকে ধরা ছোঁয়ার বাইরে তারা? এবং ব্যাংকের কথা আসছে যে 80% এই মানি লন্ডারিং হচ্ছে ব্যাংকের মাধ্যমে, এই ব্যাংকগুলো কি ধরার কোনো উপায় নেই? না, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আমি জোনায়েদ ভাইয়ের সাথে একটা জায়গায় একটু যোগ করব, উনি যেটা বলেছেন খুবই সঠিক, যে এটা চলে গেলে ফিরিয়ে আনা ইজ অলমোস্ট ইম্পসিবল। যদিও পৃথিবীতে এখন কিন্তু এই আলাপটা শুরু হয়েছে, এই যে এইসব দেশ থেকে টাকা লন্ডারিং হয়, তুমি এত উন্নত দেশ কেন করবো? আমাদের মনে থাকার কথা, সুইস ব্যাংক একসময় কোনো তথ্য দিত না, এখন কিন্তু দেশের টোটাল অ্যামাউন্ট কত, এবং দেশ ছেড়ে ব্যক্তির তথ্য পাওয়া যায়। বাংলাদেশ ওই চুক্তি করে নাই, অনেক দেশ কিন্তু ব্যক্তির নাম চাইতে পারে, জনাব রেমানের কত টাকা সুইস ব্যাংকে আছে, চাইলে কিন্তু এখন যদি আমি চুক্তি করি সেটা পাওয়া যেতে পারে। আস্তে আস্তে হচ্ছে, কিন্তু যেটা জরুরি কথা, প্রিভেন্ট করার কথা বলছেন, এটা আসলে প্রিভেন্ট করা এক হচ্ছে আপনি ব্যাংকে এটা ধরে ফেলা খুব ইজি হতে দেবেন না, যেগুলো হয়ে গেছে টাকা আনতে না পারলে কিন্তু আমি তো শাস্তি দিতে পারি। মানি লন্ডারিং তো একটা ফৌজদারি অপরাধ, খুব ভয়ঙ্কর ফৌজদারি অপরাধ, ক্রিমিনাল অফেন্স। সো আমি এই শাস্তি, কয়েকটা শাস্তি, কিছু শাস্তি যদি আমরা দিতাম তাহলে কিন্তু এটা ডেটারেন্ট হিসাবে কাজ করতো, যে অন্যরা আর এই কাজটা করার সাহস পেত না। এখন আপনি ব্যাংকের কথা এসছেন, ব্যাংকগুলো কারা ওন করে? ধরুন আমরা এসালমের কথা এসছি, ওনারা এটা করেছেন, ওনারা কয়টা ব্যাংকের মালিক? 8-10টা, এবং ইট উইল ইনক্রিজ। আচ্ছা, শুধু ব্যাংক না, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউট মিলে 8-10টা এরকম আছে। এরকম প্রত্যেকটা যারা এই বড় বড় গ্রুপ, যারা এই কাজগুলো মোটা দাগে করেন, বড় স্কেলে করেন, প্রত্যেকে ব্যাংকেরও মালিক। মানে আমাদের সমস্যা হয়েছে তো এটা, যে ওনাদের কোনটা করলে ওনাদের এই যাবতীয় কাজের সুবিধা হবে, ব্যাংক ধরতে পারে, সো আমি ব্যাংক করলাম। এবং কি হচ্ছে এখন, এইটা শুধু পাচারের ক্ষেত্রে নেই, যে দেশে খেলাপি ঋণ কালচার, এটাও কিন্তু আপনি ব্যাংকের মালিকানার কারণে হয়েছে।
আমি ব্যাংক করছি, আপনি ব্যাংক করছেন, আমি আপনার ব্যাংক থেকে নিচ্ছি, আপনি আমার ব্যাংক থেকে নিচ্ছেন, এ ধরনের একটা নেক্সাস তৈরি হয়েছে। পাচার যেমন করছি, আমি আপনার এই ঋণ নিয়ে ঋণ খেলাপি, ইচ্ছাকৃত যে ঋণ খেলাপির কথা আমরা বলি, সেগুলো করে এই কাজ করছি। সুতরাং তারা ভয়ঙ্কর রকম পাওয়ারফুল, ভীষণ রকম পাওয়ারফুল। আপনি একটার পর একটা স্টেপ দেখবেন যেখানে ব্যাংক থেকে যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি, তাদের সুবিধায় একটার পর একটা নিয়ম হচ্ছে, আইন হচ্ছে। ব্যাংকের পরিচালক পরিবারের হাত থেকে কয়জন থাকতে পারবে না পারবে, সবগুলো তাদের ইচ্ছে মতো হচ্ছে। এবং আমি যোগ করি, সারা মানে আমাদের এই অঞ্চলেও ব্যাংকগুলো নিয়ন্ত্রণের জন্য একটা কেন্দ্রীয় ব্যাংক থাকে, আমাদের যেটা বাংলাদেশ ব্যাংক। এই সরকার ক্ষমতায় আসার পর 8 সালে, এটা আগে একবার ছিল, এটা বাতিল করা হয়েছিল, ইট ইজ রং। মন্ত্রণালয়ে একটা ব্যাংকিং ডিভিশন ছিল, নতুন করে ওটা আবার ইনকর্পোরেট করা হয়েছে। তার মানে এখন মন্ত্রণালয়ও ব্যাংকের সাথে প্রভাব তার জায়গা থেকে খাটায়। এগুলো সবগুলো করা হয়েছে ওটায়। আমরা এক শব্দে যদি বলি, আসলে বাংলাদেশ আসলে এখন একটা অলিগার্কি। বাংলাদেশের সরকার বলে আমরা যাকে দেখি, ও মূলত সরকার না। কিছু পাওয়ারফুল পলিটিক্যাল এলিটস, কিছু বিজনেস এলিটস, কিছু চাকরি করা এলিটস, এই যে আমলাদের কথা, সচিবদের, প্রশাসনের কথা আসলো, পুলিশদের কথা আসলো, এরা মিলে একটা নেক্সাস তৈরি হয়েছে। এবং এই অলিগার্করা যেভাবে চায়, যা চায় তাই হবে। ইনফ্যাক্ট এর বাইরে যাওয়ার আসলে, এই যে আমি আবারও বলছি, বিএফআইইউ তো বিরোধী দল না, ও বলছে ও 1024 জনের তালিকা দিয়েছে। আপনি কি আজ পর্যন্ত শুনেছেন যে একটা ইনভেস্টিগেশন করে এটা শেষ হয়েছে? দুদক ভীষণ রকম ডক্টর ইউনূসের পিছনে লেগে গেছেন, চার্জশিট দিয়ে দিয়েছেন। বেগম খালেদা জিয়ার অঙ্কটা যতটুকুই হোক, আমরা দুর্নীতি যদি তাত্ত্বিকভাবে বলছি যদি হয়ে থাকে, সেটা নিয়ে কি পরিমাণ তার জামিন ঠেকানোর জন্য কিন্তু তারা উচ্চ আদালতে দফায় দফায় গেছে। বেগম জিয়া জামিন পান না, জামিন ঠেকানোর জন্য গেছেন। অথচ এই দুদকের সামনে এই ঘটনাগুলো ঘটছে। আপনি কি দেখেছেন যে একটা সুনির্দিষ্ট মামলা হয়েছে এবং এই সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে তদন্ত হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে এবং মামলাটার বিচার শুরু হয়েছে? এমনকি পাবলিক স্ফিয়ারে যেসব তথ্য আসছে, সেই তথ্যের পরও কি তারা কোনো রকম কোনো নড়চড় করছেন? তার মানে এটা আসলে যারা এসব করছেন তারাই সরকার, তারাই সরকার। তাদের সবাইকে আমরা খুব স্পষ্টভাবে চিনব না, দেখবো যে উনি দলের কোনো পদে নাই, সরকারের মন্ত্রী নন, কিন্তু আসলে তারাই সরকার। সুতরাং ব্যাংক বা বিএফআইইউ এগুলো আসলে কিছুই না। জি, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই। উপজেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটের যে সই, ভোটারের সই সংযুক্ত করার বিধান ছিল, সেটা বাতিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন। একই সঙ্গে সাদা পোস্টারের পরিবর্তে কালারিং পোস্টার তারা করতে অনুমতি দেবে, এমন একটি আলোচনা হচ্ছে। আর এদিকে ওবায়দুল কাদের বলেছেন উপজেলা নির্বাচন এবার প্রতিদ্বন্দ্বিতা বিহীন হবে না। তার মানে কি, কারা কারা প্রতিদ্বন্দ্বিতা করবে? আচ্ছা, ইনফ্যাক্ট এটা একদম সরকারের ইচ্ছায় হয়েছে। যে বিশেষ করে প্রথম কথা হচ্ছে, আমি নীতিগতভাবে মনে করি না এই যে 1% ভোটারের সিগনেচার লাগবে বা সাপোর্ট লাগবে স্বতন্ত্র, এটা অত্যন্ত ভুল একটা নিয়ম, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু এটা এবার সরেছে আমি ধারণা করি এই কারণে, যেহেতু বিএনপি পার্টিসিপেট করবেন এটা নিশ্চিত নয়, এবং আওয়ামী লীগ যেহেতু গতবার এই আমি আর ডামিন নির্বাচনের নৌকার সাথে তার দলের লোকজনের সংঘাত তৈরি হয়েছে, তো এবার নৌকা দেবে না, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং বিএনপি যদি নাও আসে, সরকারের চেষ্টা হচ্ছে সবই স্বতন্ত্র প্রার্থী এক সময় ছিল, এবং সংখ্যাটা যত বেশি হবে তত বেশি সরকারের দিক থেকে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে এটা দেখানো সহজ হবে। সেই কারণে এটা তুলে দেওয়া হয়েছে বলে আমি ধারণা করি। কিন্তু রঙিন পোস্টারের ক্ষেত্রে যদি বলছেন, আমি এটাকে খুব স্ট্রংলি কন্ডেম করি। একটা জায়গায় নির্বাচনী ব্যবস্থাটাকে যত কম এক্সপেন্সিভ, আমরা এখন এমন আলাপ করছিলাম যে একক পোস্টারও হবে না, যৌথ সব প্রার্থী মিলে একটা পোস্টার, এতজন এই মার্কা আছে, একটা পোস্টার হবে। সেটার জন্য আপনি সব প্রার্থী থেকে টাকা নেন, এবং সেটা যদি নির্বাচন কমিশনের মধ্যস্থতায় হয় হোক। কিন্তু আমরা তো ওই আলাপের দিকে যাচ্ছিলাম, কিন্তু আপনি এখন এটা করছেন। এটা করা মানেই হচ্ছে আপনি আসলে অসমতাকে এনকারেজ করছেন। সাদা কালো পোস্টার হলেও তো সংখ্যায় সমস্যা হচ্ছে, আপনি লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু নষ্ট হয়। রঙিন পোস্টার করা সবার সামর্থ্যের মধ্যে পড়ে না, এবং আপনি যত এক্সপেন্সিভ করবেন একটা নির্বাচনকে, আপনি সেবায় তত সমস্যা করবেন। আপনি যখন ইনভেস্ট করবেন যত বেশি, তুলে নেওয়ার জন্য আপনাকে তত বেশি অনিয়ম করতে হবে। ইটস ডিরেক্টলি প্রপোর্শনাল। জি, একই কথা আমি বলবো যে দেখেন, আমাদের নির্বাচনী যে সংস্কৃতি বা নির্বাচনী রাজনীতিটা, এটা কোনো একটা প্রথাগত নিয়ম এবং বিধির মধ্যে কিন্তু নাই। আমরা কনভিনিয়েন্স অফ টাইম, সময়ের সুবিধা অনুযায়ী আমরা নির্বাচনী প্রক্রিয়াগুলিকে আসলে সমাধা করি বা সম্পন্ন করি। দেখেন, আমাদের সাম্প্রতিক যে জাতীয় সংসদের নির্বাচন হলো,
এই জাতীয় সংসদের নির্বাচনটা কিন্তু অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে ভিন্ন রকম একটা অভিনব নির্বাচন। আপনি নির্বাচনী প্রার্থিতার দিক বিবেচনা করলে এটা সত্যি মানে ইতিপূর্বে তো আর আমরা এইরকম নজির দেখিনি। আমরা নানা রকম ইলেকশন দেখেছি এই দেশে, হ্যাঁ, একদম মানে 73 সনের ইলেকশন, জিয়াউর রহমানের হানা ভোট, 79 সালের সংসদ নির্বাচন, 86 নির্বাচন, 88, 91 নির্বাচন, এগুলি আমরা দেখেছি। 96 15ই ফেব্রুয়ারির নির্বাচন, তারপরে 12ই জুনের নির্বাচন, 2001-এর নির্বাচন, সব কিন্তু নানা রূপের নির্বাচন কিন্তু দেখেছি। এবার যেই ওই যে আমি বললাম যে কনভিনিয়েন্স অফ নেসেসিটি অ্যান্ড টাইম, সেইটার প্রক্রিয়াটি যেটি হলো যে এটি খুব মানে পরীক্ষিত হয়ে গেল জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে আমি যদি চাই আমি নির্বাচনটাকে আমার মতো আমি আসলে সাজিয়ে নিতে পারি, বা ক্ষমতাসীনরা যদি চায় যে নির্বাচনটা সাজিয়ে নিতে পারি। এটা আমরা জিয়াউর রহমানের ক্ষেত্রেও দেখেছি, এরশাদের ক্ষেত্রেও দেখেছি, 15ই ফেব্রুয়ারির নির্বাচনের ক্ষেত্রে দেখেছি। তারপরে ধরেন এখন মানে 2018-র নির্বাচন বা এই যে গেল নির্বাচন, এগুলিও তো নানা রূপ দেখেছে যে কে কিভাবে আসলে নির্বাচনটাকে নিজের মতো করে নিতে পারে। এবং যখন মাঠের প্রধান বিরোধী দল বা বিরোধী সংগঠনগুলি, রাজনৈতিক সংগঠনগুলি নির্বাচন বর্জন করে, তখন ওই নির্বাচনকে মানে নির্বাচন এটি প্রমাণ করার জন্য তো একটা কৌশল অবলম্বন করতে হয়। সেই কৌশলটা এবার খুবই সাকসেসফুলি আওয়ামী লীগ উত্তীর্ণ হয়েছে। তারা নিজেদেরকে মানে একটা পর্যায়ে গিয়ে ওপেন করে দিয়ে স্বতন্ত্র পাকিস্তানে যেটি ঘটেছে সেটা পাকিস্তানের পরিপ্রেক্ষিতটা ভিন্ন, কিন্তু আমাদের এখানে সেটা হয়েছে। এখন উপজেলা নির্বাচনের ক্ষেত্রে এই একই কৌশলটা নেওয়া হচ্ছে। যদি বিএনপি বা মাঠের প্রধান বিরোধী রাজনৈতিক দল সংগঠনগুলি জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনটিও বর্জন করে, দলীয়ভাবে বর্জন করে, তাহলে দলীয় প্রতীকের সরকারি দলের প্রার্থীদের যে মূল্যটা সেটা থাকে না। এখন উপজেলা নির্বাচনটাকেও নিজেদের মতো করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য এবং যেই জিতুক শেষ পর্যন্ত আমাদের লোক, সেটা করার জন্য এই প্রক্রিয়াটা করা হচ্ছে। এবং এটা তো নির্জল, আমি যেটি বারবার বললাম যে সময়ের প্রয়োজন এবং সুবিধা, এটা অনুযায়ী প্রক্রিয়াটা সাজানো হচ্ছে। এখন যদি বিএনপি বা তারা এই ইলেকশনটায় না আসে স্থানীয় পর্যায়ের উপজেলা পর্যায়ে, তখন আওয়ামী লীগ বা তাদের সমমনা যারা, তারা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সমর্থক কর্মী নেতা, তারা তাদের মতো করে ইলেকশন করে হবে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, খুন খারাপিও হতে আশঙ্কা আছে, মারামারির আশঙ্কা আছে, এইগুলি হবে। তারপরে একটা তো ফলাফল হয়ে উপজেলা পরিষদ। অনুষ্ঠান শেষ পর্যায়ে জাহিদুর রহমান, আপনার কাছে এক কথা জানতে চাই, জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনগুলোকে আপনারা মানে ছেড়ে দেবেন কিনা, খালি মাঠ? আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি, সেটা হচ্ছে ধরুন যদি উপজেলা নির্বাচনগুলো এমন সম্ভাবনা থাকতো যে আপনি জিততে পারেন। আমি গত উপজেলা নির্বাচনের সময় একটা নিউজ চ্যানেলে মানে একজন সাধারণ ধরনের, মানে উনি কোনো দলের সাথে নয়, স্বতন্ত্র নির্বাচন, উনি একটা কথা বলেছিলেন যে এরশাদের সময় আমি দেখি নাই এই লোকাল নির্বাচনগুলো ম্যানিপুলেটেড হচ্ছে। জাতীয় নির্বাচন সে তার মতো করে ম্যানেজ করে নিয়ে নিত, লোকাল নির্বাচনগুলো ফেয়ার ছিল, ওখানে একটা মানুষ নির্বাচিত হতে পারতেন। এই সরকারের সময় লোকাল নির্বাচনও আর ফেয়ার হচ্ছে না। গত ইলেকশনের আগে জনাব মুজিবুল হক চুন্নু একটা সংবাদ সম্মেলনে ক্যাটাগরিক্যালি ঠিক এই কথাটাই বলেছে যে আমাদের প্রার্থীদেরকে বসিয়ে দেওয়া হয় চাপ দিয়ে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর্যন্ত। সো যে নির্বাচনে আপনি নিশ্চিতভাবেই হারবেন, আপনি জানেন, লোকাল নির্বাচনেও, সেখানে গিয়ে আসলে কি লাভ হবে সেটা আমার কাছে সিরিয়াস প্রশ্ন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এরকম একটা নির্বাচনে গিয়ে আসলে কোনো লাভ নেই, বরং এটা গিয়ে সরকারের মধ্যে এক ধরনের বোধ তৈরি হবে যে আমাকে তো তারা মেনে নিচ্ছে, এই ধরনের একটা পারসেপশন হবে, এটা আর দরকার নেই। অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান, অধ্যাপক জুনায়েদ হালিম, আপনাকেও। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।